বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি তাহলে কি এখানেই শেষ? ভাবুন তো, একটি নদী, যে নদী বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষের জন্য কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শুকনো মৌসুমে ফসলের মাঠে পানি নেই, আর বর্ষায় হঠাৎ নেমে আসে ভয়াবহ বন্যা। সেই নদীকে ঘিরেই আজ দক্ষিণ এশিয়ায় অন্যতম বড় ভূরাজনৈতিক প্রতিযোগিতা। কেন তিস্তা নিয়ে এত আলোচনা? কেন বাংলাদেশের একটি নদী প্রকল্পকে ঘিরে চীন ও ভারত এত আগ্রহী? বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে এই প্রকল্পের সম্পর্ক কি? আর কেন বিশ্লেষকদের অনেকে বলছেন তিস্তা এখন শুধু একটি নদীর নাম নয়, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু? আজকের আলোচনায় আমরা সহজ ভাষায় জানাবো এই পুরো গল্প। তিস্তা মহাপরিকল্পনাটি কেন দরকার সেটি বুঝতে হলে আগে তিস্তা পাড়ের মানুষের বছরের পর বছরের কান্নাটা বুঝতে হবে। তিস্তা একটি আন্তর্জাতিক নদী। হিমালয় থেকে নেমে ভারতের সিনকিম আর পশ্চিমবঙ্গ হয়ে এটি বাংলাদেশে ঢুকেছে। সমস্যা হলো, ভারতের নদীর উপর একাধিক বাঁধ দিয়ে রেখেছে। এর ফলে একটি অদ্ভুত মরণ ফাঁদ তৈরি হয়েছে। প্রতি বছর যখন শুকনো মৌসুম আসে, যখন আমাদের ফসলের মাঠে পানি ভীষণ দরকার, তখন ভারত বাঁধের সব গেট বন্ধ করে পানি আটকে রাখে। তিস্তা তখন হয় মরুভূমি, আবার যখন বর্ষাকাল আসে, যখন অলরেডি আমাদের এখানে বৃষ্টি, তখন ভারত তাদের বাঁধের উপর চাপ কমাতে একসঙ্গে সবগুলো ব্যারেজ খুলে দেয়। ব্যাস, মুহূর্তেই লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসলের মাঠ পানিতে তলিয়ে যায়। শুরু হয় তীব্র নদী ভাঙ্গন, অর্থাৎ শুকনোয় এক ফোঁটা পানি নেই, আবার বর্ষায় ডুবিয়ে মারা। এই চিরন্তন সংকট থেকে বাঁচতেই বাংলাদেশ সরকার হাতে নেয় কম্পোজিট ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা মহাপরিকল্পনা। তাহলে এই মহাপরিকল্পনায় আসলে কি করা হবে? এটা মূলত প্রায় 12,000 কোটি টাকার একটি মেগা প্রকল্প প্রজেক্ট। এর মূল লক্ষ্য হলো তিস্তা নদীকে এমনভাবে পুনর্গঠন করা যাতে ভারতের পানির উপর আমাদের নির্ভরতা অনেকটাই কমে যায়। চলুন দেখা যাক এই পরিকল্পনার ভেতরে কি কি আছে। প্রথমে নদী খনন বা ড্রেসিং এর মাধ্যমে তিস্তা নদীর প্রায় 102 কিলোমিটার এলাকা জুড়ে গভীরতা বাড়ানো হবে। এতে নদী অনেক বেশি পানি ধরে রাখতে পারবে, ফলে বর্ষাকালে হুট করে বন্যার পানি হবে না। এরপর নদী শাসনের মাধ্যমে তিস্তার দুই তীরে 203 কিলোমিটার দীর্ঘ ও শক্তিশালী গাইড বাঁধ দেওয়া হবে, ফলে নদী ভাঙন চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর নদীকে একটি নির্দিষ্ট সীমানায় এনে প্রায় 171 বর্গ কিলোমিটার জমি উদ্ধার করা হবে। আর শেষে এই উদ্ধার হওয়া জমিতে তৈরি হবে আধুনিক স্যাটেলাইট টাউন, 5 স্টার হোটেল, রিসোর্ট এবং বিনোদন কেন্দ্র। এছাড়া থাকবে 150 মেগাওয়াটের একটি বিশাল সৌরবিদ্যুৎ প্ল্যান্ট এবং কলকারখানা। ভাবা যায় যে তিস্তা নদী এখন উত্তরবঙ্গের মানুষের দুঃখ। এই প্রজেক্ট সফল হলে সেই তিস্তা হয়ে উঠবে দেশের অন্যতম বড় অর্থনৈতিক ইঞ্জিন। তাহলে তো দারুণ কথা। বাংলাদেশের নিজের টাকায় বা ঋণে এই প্রকল্প করবে। এখানে এত আলোচনার কি আছে? আসল টুইস্ট এখানেই। প্রজেক্টের ড্রাফট তৈরি হওয়ার পর থেকেই চীন থেকে অর্থায়ন এবং কারিগরি সহায়তা দিতে ব্যাপক আগ্রহ দেখায় চীনের পাওয়ার চায়না কোম্পানি। প্রায় 3 বছর ধরে বাংলাদেশের সমীক্ষাও চালায়। কিন্তু চীন যখনই টাকা নিয়ে প্রস্তুত, তখনই তীব্র আপত্তি তোলে ভারত। দিল্লি কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। কারণ কি? কারণ হলো ভূরাজনীতি। নদীর অবস্থান ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন লেগের খুব কাছে। এই চিকেন লেগ হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের 7টি রাজ্যকে যুক্ত করা একমাত্র চিকেন পথ। ভারত ভয় পাচ্ছে, যদি চীন তিস্তা প্রজেক্টের ওসিলায় উত্তরবঙ্গের এই অঞ্চলে এসে বছরের পর বছর কাজ করে, তবে ভারতের জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকিতে করবে। তাছাড়া চীনের বিশ্বব্যাপী এই প্রজেক্ট আছে বেল্ট অ্যান্ড রোড ইমিটেশন এর অধীনে। তারা বাংলাদেশ, চীন, মায়ানমার একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায়। তিস্তা প্রজেক্টে ঢুকতে পারলে চীনের ইনান প্রদেশ থেকে সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত তাদের প্রভাব বাড়ানো সহজ হবে। আর এ কারণেই চীনকে ঠেকাতে 2024 সালে ভারত নিজেই প্রস্তাব দিয়ে বসে, চীনের দরকার নেই, প্রজেক্টের টাকা এবং কাজ আমরাই করব। আর এই দুই পরাশক্তি টানাটানির কারণেই তিস্তা এখন টপ অফ দ্য রিজিয়ন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ধারণা করা হচ্ছিল শেখ হাসিনা ভারতের সাথে সুসম্পর্কের কারণে প্রজেক্টটি ভারতকেই দিয়ে দেবেন। তিনি নিজেও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু 2024 সালের আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটলে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর 2025 সালের মার্চে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরে যান। তখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় তিস্তা মহাপরিকল্পনাটি চীনের মাধ্যমেই বাস্তবায়িত হতে যাচ্ছে। অন্যদিকে নির্বাচনের আগে বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। এই বিএনপি সরকার পদ্মা ব্যারাজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি। যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। এই পরিস্থিতির মধ্যে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরেও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তবে তিস্তাপাড়ের সাধারণ মানুষ এবং আন্দোলনকারীদের মনে এখনও একটাই প্রশ্ন, নদীর ভেতরের এই মহাপরিকল্পনা তখনই সফল হবে যখন ভারত থেকে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পানির ন্যায্য হিসাব পাওয়া যাবে। নদীতে যদি পানি না থাকে তবে ব্যারেজ আর আধুনিক শহর দিয়ে কি হবে? যদিও সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়েছে, ফলে তিস্তার পানি চুক্তি নিয়েও একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এছাড়াও ভারত এতদিন বাংলাদেশকে যে চরম ভোগান্তিতে রেখেছিল এর সাজাও পেতে যাচ্ছে। দেশটির প্রতিবেশী রাষ্ট্র চীন শুরু করেছে তিব্বতে ইয়াল লুসাং এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিতি নদের উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা, যার অবস্থান ভারতের সীমান্ত থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইটে ধরা পড়েছে 60,000 মেগাওয়াট ক্ষমতার মেডক জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণে চীনের ব্যাপক অগ্রগতির চিত্র, যা নিয়ে চিন্তিত ভারতের নীতি নির্ধারকরা। কেননা ভারতের আপত্তি উপেক্ষা করেই বাঁধ নির্মাণের কাজ হাতে নিয়েছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ চীন। মূলত বাঁধ নির্মাণ প্রকল্পের জেরে বেইজিংয়ের কাছ থেকে কৌশলগত ও ভূরাজনৈতিক চাপের মুখে পড়েছে নয়াদিল্লি। কেননা এর ফলে নদীর উপরের অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে। বিশ্লেষকদের আশঙ্কা, সংকটকালীন পরিস্থিতিতে চীনের তরফ থেকে বাঁধের পানি আটকে দিলে ভারতের জন্য সেটি হবে অশনি সংকেত। আবার একসঙ্গে বিপুল পানি ছেড়ে দিলেও বিপদে পড়বে ভারত। এক কথায় চীনের পদক্ষেপে ভারত পড়েছে উভয় সংকটে। এছাড়াও চীনের বিশাল বাঁধের কারণে পরিবেশগত এবং প্রাকৃতিক বিপর্যয়ের নেতিবাচক প্রভাব এড়াতে পারবে না ভারত। উজান থেকে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধার মুখে পড়ার কারণে ধ্বংস হতে পারে স্থানীয় বস্তুতন্ত্র। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান ও চীনের এই প্রকল্প সত্যি কি ভারতের দাদাগিরি থেকে আমাদেরকে মুক্তি দিতে যাচ্ছে? নিজেদের অস্তিত্ব লড়াই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ কি এবার স্বস্তিতে দিন কাটাতে পারবে? দলমত নির্বিশেষে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।